সময়টা 2024-এর মার্চ মাস। এখন আমরা সদ্য কানহায় আমাদের সারহি জোনে রাইড শেষ করলাম। এখান থেকে আমরা এখনই বেরিয়ে যাব পেঞ্চ। কানহা থেকে পেঞ্চের দূরত্ব 190 কিলোমিটার মতো, সময় লাগবে 4.5 ঘন্টা। অসুবিধা নেই, রাস্তা ভীষণ ভালো শুনলাম। তো কানহা থেকে পেঞ্চ আমাদের গাড়িতে যেতে ড্রাইভার বললেন প্রায় 11টা বেজে যাবে, তাই রাস্তাতেই আমরা ডিনার করে নেব। শুরু করা যাক আমাদের পেঞ্চের সফর। যেতে যেতে কিছু কথা আলোচনা করে নিই। পেঞ্চের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট নাগপুর। নাগপুর থেকে ডাইরেক্ট যদি পেঞ্চ আসেন তাহলে 110 কিলোমিটার, বেশি নয়, খুব বেশি সময় লাগার কথা নয়, 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু কানহা থেকে যেহেতু যাচ্ছি সময়টা একটু বেশি লাগছে, ডিস্টেন্সটা একটু বেশি। কিন্তু এর থেকেও বড় কথা যেটা হচ্ছে সেটা হলো যে আমার এই কানহা আর পেঞ্চের ট্যুরের যে কোনো কারণেই হোক আমার ভিডিও ফুটেজগুলো করাপ্ট করে যায়। তাই কানহার কোনো সাফারির ছবি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। পেঞ্চের এটুকুকে আমি কোনোভাবে বাঁচাতে পেরেছি, তাই একটা খুরসাপার গেটের সাফারি আমি হয়তো আপনাদের দেখাতে পারছি। গুড মর্নিং ফ্রম গজরাজ রিসোর্ট পেঞ্চ। আজকে আমাদের সকালে সাফারি নেই, আমাদের রাইড আছে ইভিনিং সাফারি খুরসাপার গেট। খুরসাপারের এন্ট্রি কিন্তু যেমন আগের দিন বলেছিলাম মহারাষ্ট্রের দিক থেকে। তো এখন একটু এদিক ওদিক হাঁটাচলা করছিলাম। খুব ভালো রিসোর্ট, বেশ বড় প্রপার্টি, রিসেপশন ইউনিটের সামনে অনেকটা গ্রিন, বসবার লন আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে রুমগুলো খুব স্পেশিয়াস, সবারই একটা করে ব্যালকনি আছে, ব্যালকনি বেশ চওড়া, এবং ব্যালকনিতেও একটা কেউ চাইলে রাউন্ড টেবিল পাততেই পারে, 4 জন বসতে পারে ওখানে। বড় সুইমিং পুল আছে, পুলের পাশে ভালো হাইটির জায়গা আছে, এবং পেছন দিকটা একটা বড় প্লেগ্রাউন্ড আছে যেখানে অনেকেই ফুটবল খেলে, ক্রিকেট খেলে, সাইক্লিং করার জন্য পাথওয়ে আছে। এখানে কিছু প্রাইভেট স্যুটও আছে, বা একটা সেপারেট বাউন্ডারি করে সেখানে দুটো বাংলো মতো করে মাঝখানে একটা প্রাইভেট পুল বানানো আছে। সেগুলো বেশ কস্টলি, যদিও রেট ভ্যারি করে 12,000 থেকে 10,000, কখনো 8,000 এর মধ্যে ভ্যারি করে, সিজন অফ সিজন বুঝে পার বাংলো। যাই হোক, আমরা বেশি দেরি করব না, তাড়াতাড়ি করে স্নান করে লাঞ্চ করে নেব। রিসোর্টেই আমাদের জিপসি চলে আসবে। এখান থেকে আমরা রওনা দেবো খুরসাপাড়ের দিকে। খুরসাপাড়ের রাইড শুরু হবে 2:30 থেকে। জিপসি আশা করা যায় 2টোর মধ্যে রিসোর্টে পৌঁছে যাবে। লাঞ্চ কমপ্লিট, 2:15 বাজে। লাঞ্চ করতে করতেই আমাদের রিসোর্টে চলে এলো আমাদের জিপসি। আমাদের টিম এক এক করে আসবে, আসলে আমরা কাস্টমার কেয়ারের জন্য রওনা দেব। আমরা ফাইনালি ঢুকে পড়লাম, এটা কোর জোন। আলাপ করে দিই আমার गाइड भाई সঙ্গে। गुड आफ्टरनून सर जी। गुड आफ्टरनून मेरे को सर। पेंच के बारे में थोड़ा बता दीजिए ना। यहाँ का जो पेंच का एरिया है, पूरा ऑल टोटल पेंच का जो एरिया है 2000 स्क्वायर किलोमीटर है। जो खुर्सापार में आप सफारी कर रहे हो, यहाँ का जो एरिया 57 स्क्वायर किलोमीटर का है, और यहाँ 12+ टाइगर है। पूरे पेंच में 130 टाइगर है। 130। अच्छा, कोर एरिया टूरिस्ट के लिए कितना परसेंटेज खुला है? 20% ना। और ये 20% एरिया में टाइगर पॉपुलेशन कितना होगा? टाइगर पॉपुलेशन यहाँ पर कम 12+ है। 12+ ही है।
अच्छा, ये यहाँ मेल का टेरिटरी कौन सा फेमस कौन है मेनली? मेल का टेरिटरी बोले तो बांद्रा मेल करके वो ओके। famous है। और फोर मार करके और मेल है, 3 मेल का मूवमेंट होता है, फोर मार, बांद्रा मेल हाँ हाँ, और एक लंगड़ा मेल करके। ओके। और ज्यादातर तो यह डोमिनेट फीमेल टाइगर ही रहे हैं, जैसे कि भारत है, बिंदु है, अपमार्क है, ओके, अभी बीटू है, जिसके 4 कप्स है यहाँ पर। रिसेंटली उन्हीं की साइटिंग ज्यादातर हुई। ঠিক আছে, থ্যাংক ইউ। পেঞ্চে ঢোকার পর থেকে আর বুঝতে বাকি নেই কেন মিস্টার রুডিয়ার্ড কিপলিংস জঙ্গল বুক লিখতে এই পেঞ্চ দেখে ইন্সপায়ার হয়েছিলেন। সত্যি এটা বগিরার জায়গা, শের খানের জায়গা বা মোগলির জায়গা। কি সুন্দর ল্যান্ডস্কেপ, কোথাও পাথুরে, কোথাও উঁচু উঁচু গাছ, কোথাও ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, আঁকা বাঁকা পথ ধরে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। চারিদিকটা যেন ক্যানভাসে আঁকা। কিছুটা এগোতেই একটা জায়গায় শুরু হয়ে গেল অ্যালার্ম কল। অনবরত অ্যালার্ম কল চলছিল। পাশের দু একটা জিপসি বলল এখানে লেপার্ড আছে, তারা এক ঝলক হলেও দেখেছে। আমরা সবাই তাই লেপার্ডের অপেক্ষায়। অ্যালার্ম কল হচ্ছে, শুনুন। ওই জায়গাটা লেপারটা এখনো আছে। দেখুন টানা অ্যালার্ম কল হচ্ছে। आप तो दिलवाए वायर কি ভয়ঙ্কর সুন্দর এই জন্তুটা, ইন্ডিয়ান লেপার্ড। ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজ্যেই পাওয়া যায়। বাঘের থেকে আকারে বেশ কিছুটা ছোট হলেও এদের চোয়ালের জোর কিন্তু বাঘের থেকে অনেক বেশি। সারা পৃথিবীতে প্রথম 5টি প্রাণীর মধ্যে একটি প্রাণী হচ্ছে এই লেপার্ড, যার চোয়ালে ভয়ঙ্কর জোর। মেল লেপার্ড আমরা দেখতে থাকলাম। কেমন লাগলো? অসাধারণ, তোমার সুপার দারুণ। থ্যাঙ্কস টু দিস ভাইয়া। এখান থেকে একটা টাইগার কল আসছে, মানে অ্যালার্ম কল আসছে, হোপফুলি ফর টাইগার। গাইড ভাইয়া যেটা বললো, কারণ আমরা লেপার্ডের স্পট থেকে চলে এসেছি। লেপার্ডটা দেখেছি ওই দিকে পাহাড় দিয়ে, আমরা এখন এসেছি। কি মুশকিল, লেপার্ড তখনও সম্পূর্ণ জঙ্গলের ভেতরে মিলিয়ে যায়নি। এদিকে বাঁদিক থেকে আবার নতুন করে অ্যালার্ম কল শুরু হলো, কিন্তু আসছে অনেকটা দূর থেকে। গাইড ভাই বললেন, খবর এলো ওদিকে টাইগার দেখা গেছে এবং ওদের খুব চেনা পরিচিত একটা হ্রদ, বেশ বড় হ্রদ, যার নাম গাইড ভাইরা বলতে পারবেন, আমার আজকে মনে পড়ছে না। সেখানে বাঘের দুটো সাব অ্যাডাল্ট বসে গেছে, দেখা গেছে, এবং ওখানকার হরিণরাই অ্যালার্ম কল দিচ্ছে। তো আমরা এখানে লেপার্ডকে আরো কিছুক্ষণ ফলো করব নাকি?
টাইগার চেজিং এ যাব, মহা মুশকিল তো। ফাইনালি টাইগার ট্র্যাক করা গেছে। ওই দূরে যে লেকটা দেখা যাচ্ছে ওখানে টাইগ্রেস তার বাচ্চা নিয়ে জলে বসে আছে, এটা বাকিরা সবাই বলছেন। উঠলে আমরা দেখতে পাবো। এই অপেক্ষায় আমরা এখন এখানে কিছুক্ষণ থাকবো। এতগুলো জিপসি ওয়েট করছে। অ্যালার্ম কল স্টার্ট হয়েছে আবার। ওই শুনুন, বিউটিফুল জায়গাটা দেখুন। ফাইনালি দেখা মিলল তাদের, যদিও খালি চোখে এদেরকে দেখা সম্ভব ছিল না, এরা অনেকটা দূরে ছিল। আমার এখনো ভাবলে কষ্ট হচ্ছে যে আমার সেই ক্যামেরার ফুটেজগুলোকে আমি প্রিজার্ভ করতে পারিনি। অনেক কষ্টে এইটুকু ফুটেজকে আমি স্ক্রিন করে বার করতে পেরেছি। পিকচার কোয়ালিটি খারাপ হওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত, কিন্তু এই মুহূর্তটা একটু হলেও আমি ধরে রাখতে পেরেছি, হয়তো বেশ অনেকটাই আবছা। ফাইনালি দেখালাম টাইগার, দেখতে পেলাম অনেকটাই দূরে, জলের মধ্যে ছিল। নোংরা না না, পরিষ্কার জলের মধ্যে ছিল। তো ও আবার ঢুকে গেল নিচে ওই নালার ওদিকটা। আমরা আরেকটা জোনে যাচ্ছি, সেখান থেকে এক্সপ্লোর করার চেষ্টা করছি, একে বা অন্য কাউকে যদি দেখা যায়। ইয়েস, জয় হোক পেঞ্চ। কি সুন্দর এই পেঞ্চ, ছবির মতো একদম আঁকা যেন। আর মার্চ মাস বলে বেশ অনেকটা ভিজিবিলিটি আছে, প্রায় 80 থেকে 90%। অনেকটাই পাথুরে অঞ্চল এই খুরসাপার জোন। সত্যি মনে করি দেয় বগিরার, মোগরির বা শের খানের। সন্ধে হয়ে আসছে, আমরা এগিয়ে চলেছি মেন গেটের দিকে। অনেক হরিণ দেখেছি, সাম্বার দেখেছি, বাইসনও দেখেছি অনেক, কিন্তু বারবার ওই একটা যন্ত্রণা মনের বাদিকে, যে ফুটেজগুলো আমি প্রিজার্ভ করতে পারিনি। আকাশ লাল হয়ে আসছে, আমাদের সাফারি শেষ হওয়ার টাইম এগিয়ে আসছে। এগিয়ে চলেছি মেন গেটের দিকে। পরের দিন ছিল আমাদের দুটো টিউরিয়া গেটের সাফারি। যদি ওর ফুটেজকে আমি কোনোভাবে রিকভার করতে পারি, তাহলে ডেফিনেটলি আমি আমার চ্যানেলে আপলোড করব। আপাতত মেন গেটের দিকে। কেমন লাগলো আজকের সাফারি? ভালো, খুব ভালো। দারুণ, হ্যাঁ। হ্যাঁ বাঘের মাদেরই পেয়ে গেলাম। বাঘটা একটু দূরে ছিল, হ্যাঁ বাট তবু তো বাঘ। লেপার্ডটা লেপারটা তো অসাধারণ, ছোট অসাধারণ বাঘ। just অসাধারণ। ওরা দিয়েছিল।
রাইড শেষ, আমরা চলে এলাম মেন গেটে। শেষ হলো আমাদের খুরসাপার গেটের রাইড। পরের দিন আমাদের সাফারি ছিল টুরিয়া গেটে। টুরিয়া গেটের এন্ট্রি মধ্যপ্রদেশের দিক থেকে। ওখানে সকালে এবং বিকেলের দুটো রাইডই টুরিয়ারই ছিল এবং দুটো রাইডেই আমাদের টাইগার সাইটিং হয়েছে, যদিও সেখানেও কিন্তু অনেকটা দূরে। তাই কয়েকটা স্টিল ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, পরের বার অবশ্যই পেঞ্চে আসলে একটু ভালো করে প্রস্তুতি নিয়ে আসব এবং আশা করছি আপনাদের সামনে পেঞ্চের খুব ভালো একটা ব্লগ উপহার দিতে পারবো। আপাতত এই অবধি, আজ আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করলে ভীষণ ভীষণ খুশি হব। আজকের মতো টাটা।